প্রশ্ন উত্তর করতে যাবেন তাহলে উত্তর দিতে সুবিধা হবে, আপনি প্রশ্নগুলো ভেবে রাখুন। শিবমের সেদিক থেকে দেখতে গেলে এটা প্রথম ট্রেকিং আর কি, তো ওর কাছ থেকে একটা ফ্রেশ এক্সপিরিয়েন্স আমরা আশা করি। বলো শিবম, কেমন লাগলো? সবার প্রথমে বলবো যে এই প্ল্যানটা তো বহুদিন ধরে চলছে। সুদীপ্ত স্যার বা নীলাদ্রি স্যার বা ইন্দ্রজিৎ স্যার তিনজনেই ঠিক হয়েছিল যে আমাদের একসাথেই যাওয়ার আর কি। ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স তো দারুণ। আমার মনে হয় না যে এরা কেউ প্রথম কথায় বুড়ো, সেই কথাটা মনে হয়নি একবারও। কারণ এরা প্রত্যেকেই এই বয়সেও আর কি কেদারনাথ বলুন বা তুঙ্গনাথ বা বদ্রীনাথে অবশ্য আমাদের ট্রেকিং ছিল না, সেই অর্থে বসুধারা ফলসে ছিল। তো সেই অর্থে এনার্জির কমতি খুব একটা হয়নি। ছোটোখাটো ঘাটতি সেটা থেকেই থাকে, সেটা আমাদের এই বয়সেও থাকে। ওনাদের সেই অর্থে কিছু মনে হয়নি, সেটা আমারও মনে হয়নি। কিন্তু যে বিষয়টা সব থেকে বলার, যে আমরা যারা একেবারে সমতলের দিকে থাকি সেখান থেকে ছাড়িয়ে যখন পাহাড়ে যাওয়া যায়, তার যে এই ভূপ্রকৃতির যে চেঞ্জেসগুলো, এটা সত্যি বই থেকে পড়ে আর কি শেখা যায় না। আমরা শুধুমাত্র যে কতটা মুখস্থ করি এবং সেই বিষয়ে আলোকপাত একমাত্র যারা ঘুরেছেন এখানে, যেমন প্রত্যেকটি জায়গায় যেমন সুদীপ্ত স্যার সেই বিষয়গুলো নিয়ে বোঝাচ্ছিলেন বা চেনাচ্ছিলেন, এই চেনাটা কিন্তু আমার কাছে সত্যি ভীষণ রোমাঞ্চকর। এবং এটা ওনাদের ছাড়া আমার মনে হয় সম্ভব হতো না। আমি নিজেও বেরিয়ে পড়তে ভালোবাসি, কিন্তু সেই অর্থে তো সেরকম মানুষও পাওয়া যায় না। ফলে তারা অনেকটা মতিনন্দীর বুড়ো ঘোড়ার মতোই, যারা আর কি আমাকে এক্সপিরিয়েন্স দিয়েছে। এই এত ভালো একটা অভিজ্ঞতা আমার প্রথম ট্রেকিং, ফলে এটা ভীষণ আমি এক্সাইটেড ছিলাম। কিন্তু আমার দারুণ লেগেছে, জায়গা বলুন, সৌন্দর্য বলুন, এবং এদের সাহচর্য সব কিছুই। তাই ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। 4টে জায়গায় আমরা গেছি। প্রথম ধরো কেদারনাথ, তারপর তুঙ্গনাথ, তারপরে বদ্রীনাথ, বসুধারা ফলস। না তুঙ্গনাথ, বদ্রীনাথে, হ্যাঁ বসুধারা ফলসটা বদ্রীনাথে। আরেকটা কোন জায়গায় গেলাম আমরা? প্রথমে কেদারনাথের পর তুঙ্গনাথ, তারপরে বোধহয় বসুধারা ফলস, রাইট? হ্যাঁ, 3টে জায়গায় আমরা ওই অর্থে ট্রেক করেছি আর কি। এদের মধ্যে তুলনা করলে কি দাঁড়াচ্ছে? তুলনা করলে কেদারনাথের জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু আর উপভোগ্য হয়ে উঠল না। তার কারণ এত মানুষজন বেড়ে গেছে। উপরন্ত ঘোড়ার একটা বলতে পারি যে প্রচুর ঘোড়া, তার খচ্চর অ্যাকচুয়ালি ঘোড়া নয়। তো সেই অর্থে আর কি ওদের এত আনাগোনা, আর মানুষজনও আর কি এত বেড়ে গেছে, বলে চোখ তুলে তাকানোর আর কি সুযোগ নেই খুব একটা। কিন্তু তুঙ্গনাথ সেই অর্থে আমি আর নীলাদ্রি স্যার একসাথে গেছি, আর ইন্দ্রজিৎ স্যার একটু পরে এসছেন ঠিকই, কিন্তু তুঙ্গনাথ আমরা দারুণ এনজয় করেছি। এবং প্রত্যেকটা ধাপে ধাপে, অর্থাৎ 1 কিলোমিটার অন্তর অন্তর যে একটা চেঞ্জেস দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপে, সেইটা সত্যিকার একদম চোখে ধরে রাখার মতো। এইটা হয়তো আমার কথা বলার মধ্যে, ক্যামেরায় ধরার মধ্যে কেউ কোনোদিনও বুঝতে পারবে না, তারা যদি একবারও না আসে। উপরন্ত সময়, স্যার যে সময়টা বেঁচেছিলেন স্যারেরা, বা সুদীপ্ত স্যার এটার মেন প্ল্যানিংটা করেছিলেন, সেটা অসাধারণ। কারণ আমরা একটুও খারাপ ওয়েদার পাইনি। ফলে তুঙ্গনাথের প্রত্যেকটি ল্যান্ডস্কেপ আর কি একদম চোখে ধরার মতো। আর বসুধারা ফলসের যে বিষয়টা আছে, সেখানে অন্যরকম অন্যরকম সূর্যোদয় থেকে শুরু করে একেবারে আর কি ঠান্ডা হিমেল হাওয়া, মানে সবকিছু একদম ছুঁয়ে যাওয়ার মতো। প্রত্যেকেই আসা উচিত আর কি ট্রেকিং এ, অন্তত লাইফকে যদি নিজের মতো করে ডিসকভার করার থাকে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা দেখা গেছে যে অল্প বয়সীদের মধ্যে ঘোড়ায় চড়ে ট্রেক করার যে প্র্যাকটিসটা দেখা যাচ্ছে, এই বিষয়ে তুমি কি বলবে? এই বিষয়ে একটা জিনিস বলবো, মাইন্ডসেট আর কি, যেটা তাদের প্রতিটা পার্সপেক্টিভেই দেখা যায়। তারা অল্পতেই এখন হেরে যাচ্ছে, অল্পতেই এখন ছেড়ে দেওয়ার যে প্রবণতা এসে যাচ্ছে, সেটা সম্পর্কে বলুন বা নিজের জীবন চরিতে বলুন, বা প্রতিনিয়তই তো আমরা দেখতে পাই আর কি, যে কম বয়সী ছেলেরা, 22-23 বছরের ছেলেরা, তারা রীতিমতো কোয়েচার জুতো ফুতো কিনে, তারা তো হাতে লাঠি নিয়ে তারা ঘোড়ায় চলে যাচ্ছে, খচ্চরে চড়েই যাচ্ছে। ফলে তার মধ্যে কোনো আনন্দ আছে বলে হয়তো তাদের কাছে এটাই আনন্দ। কোনোদিন পর এটাই হয়ে যাবে যে ওখানে বোধহয় খচ্চরেই যাওয়া যায়, কেউ আর হেঁটে বোধহয় উঠতেই পারে না। এইরকম এক সময় মনে হতো যে ওটা হাঁটা ছাড়া অন্য কোনো পথই নেই। এইভাবে আর কি একটা ডিগ্রেডেশন আসছে তাদের থিঙ্কিং এ, মাইন্ডসেটে। এই বিষয়টা দেখা গেছে সত্যিকার। আমার যেমন একটা প্রস্তাব আছে যে এই ট্রেকিংটাকে উপভোগ করার জন্য যদি দিন
ঠিক করে দেওয়া হয় যে এই দিনগুলোতে শুধু খচ্চর নিয়ে যাবে, এই দিনগুলোতে সব হেঁটে যাবে। এটা করলে বোধহয় সবাই সবার আনন্দটা পেতে পারে আলাদা করে, কারণ খচ্চরের সাথে রাস্তা শেয়ার করা খুবই মুশকিল। ওরা ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্টও হতে পারে। হ্যাঁ হতে পারে, এবং হচ্ছেও তো সামনাসামনি অনেকেরই। দুটো খচ্চর মুখোমুখি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, তারা যেদিক বেরোতে গিয়ে হেঁটে যারা যায় তাদের ধাক্কা দিয়ে ফেলছে অনেক ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে তো এটা বোঝা ভীষণ চাপের, কিন্তু তাদের ক্ষেত্রে বোঝাটাই বড় কথা। তো সেই কারণে তাদেরকে ভাঙিয়ে যারা খাচ্ছে আর কি, ইকোনমিও ওইখানে অনেকটাই ডাউন। সব দিক বিবেচনা সত্যি না, সেখানে ইকোনমিতেও এফেক্ট পড়ে না, কারণ যদি দিন ঠিক হয় তাহলে যারা খচ্চররা ওই দিনটাই বিজনেস করবে, বাকি দিনটা তারা হেঁটে যায়, তারা শান্তিতে যাবে। হ্যাঁ আসলে দুর্গম পথ বা এইরকম তীর্থযাত্রার ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটু পায়ে হেঁটে হলেই ভালো হয়। তবে অনেক বয়স্ক মানুষ আছেন যাদের পক্ষে করা সেটা সম্ভব নয়, সেই কারণে তারা এটার ব্যবহার নিচ্ছে। কিন্তু একেবারে ইয়াং এজে যারা, তারাও যখন এটা করছে, তার মানে আলটিমেটলি তাদের ওই মানে একটা মাইন্ডসেটের প্রবলেম আছে আমার মনে হয়, বা হচ্ছে সেটা তারা ওরম ভাবেই দেখতে চায়, তারা একেবারেই বিলাস মানে কি বলবো বহুল ভাবেই আর কি দেখতে চায়। আর একটা জিনিস দেখা গেছে, যেটা কেদারনাথের যে মন্দির কমিটি, তাদেরও কিছু ব্যবস্থাপনায় গলদ দেখা গেছে। যেমন ভিড়টাকে ওরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। মন্দিরে ঢোকার সময় যে ধাক্কাধাক্কিটা হচ্ছে, ওতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কেউ পদপিষ্টও হতে পারে। তো সেই বিষয়ে বোধহয় মন্দির কর্তৃপক্ষ একটু ভাবনা চিন্তা করা উচিত যে কিভাবে ব্যাপারটাকে আরো নিয়ন্ত্রিত করা যায়। ওদের একটু ম্যানেজমেন্টের প্রবলেম তো আছেই অবশ্যই, এবং তারা এই জিনিসগুলোকে ঠিকঠাক ম্যানেজ, যেমন আমরা একটা শুনেছিলাম যাওয়ার আগে যে স্লট বুকিং, অর্থাৎ সেটা কোনো অস্তিত্বই নেই। জন্য বিভিন্ন ইউটিউবাররা বলে থাকে যে আর কি একটা নির্দিষ্ট স্লটেই আর কি যেতে হবে, কিন্তু সেই বিষয়ে কোনো কিছু আমরা দেখতে পেলাম না। আমরা তো নরমালি হচ্ছে লাইন দিয়েছি এবং তারপরে সেখান থেকে অনেকটা সময় আমাদের ওখানে চলে গেছে। আমরা 7:30টায় লাইন দিয়েছি, আমরা 1:45টায় পুজো দিয়ে বেরিয়েছি, যার ফলে আমাদের আশপাশটা এক্সপ্লোর করার সুযোগই পেলাম না, কারণ ফেরার একটা তাড়া ছিল। হ্যাঁ কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, একটু লোকজন কম থাকলে হয়তো ওই সুযোগটাও পাওয়া যেত, যতটা পাওয়া ওই উপরের পাহাড়টা যেখানে ওই ভৈরবনাথের ব্যাপার, ওটা আমরা যেতেই পারলাম না। পরের বার হবে আশা করি। হ্যাঁ এটা একটা অতৃপ্তি থেকে গেল আমাদের। ঠিক আছে, সব পাওয়া না পাওয়ার মধ্যেও তো পাওয়া হয়, সেটা থাকবেই, এটা কোনো বড় ব্যাপার। তাহলে সবশেষে আমাদের ভ্রমণ জিন্দাবাদ, তাই তো? অবশ্যই। থ্যাংক ইউ শিবম। আচ্ছা, কুতুব মিনার ভ্রমণ নিয়ে বলো। হ্যাঁ, এইটা আমার ভীষণ মজার লেগেছে যে আমাদের প্ল্যানিংটা এমন হয়েছে যে আমরা দিল্লিতে যে সময়টা থেকেছি সেই সময়টাও সুদীপ্ত চক্রবর্তী ছাড়েনি, ফলে আমাদের টেনে টেনে নিয়ে গেছে কুতুব মিনার দেখাতে। তো তার কারণ কি? কারণ কুতুব মিনারটা হচ্ছে আমাদের ইতিহাস নিয়ে কথা বলে। এতদিন ধরে আমরা ভূগোল নিয়ে কথা বললাম বা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বললাম, কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে তাদের নিজস্ব যে একটা ইতিহাস আছে, সেইটাকে জানা যে কতটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু একজন ইংরেজি মাস্টারমশাই হয়েও, ইংরেজি সাহিত্যের লোক হয়েও তিনি কিন্তু হাড়ে হাড়ে আমাদের চেনালেন, অনুভব করেন ব্যাপারটা। হাড়ে হাড়ে কেন চেনালেন? কারণ হচ্ছে প্রত্যেকটা হাড়কে আর কি, হাড় মাংসের মানুষকে যে সেখানে আর কি করা হয়েছে, বা তাদেরকে আর কি রিপ্লেস করে, তাদের যে একটা নিজস্ব সংস্কৃতি তাকে রিপ্লেস করে যে নিজের সংস্কৃতি একটা আরোপ করা হয়েছে, সেইটাকে দেখায়। কুতুব মিনারের ইতিহাস নিয়ে যাবতীয় কিছু সবকিছুই স্যার বলেছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু একটা বিষয় সত্যি দেখার মতো, যে ভারতীয় সংস্কৃতি কতটা যে রিচ ছিল, ইভেন এখনো আছে, সেটা তাদের কাঠামোতেই, কুতুব মিনারের কাঠামোতেই আর কি মোটামুটি আমাদের চোখে পড়ে। সেটা টেম্পল হচ্ছে ডিস্ট্রাকশন করে তারা যে একটা বলতে পারেন যে পাজল ফরম্যাটে আর কি সাজিয়ে যেরকম একটা কাঠামো দেখা যায়, শুধুমাত্র সেটুকুই দেখা যায়, একটা কোলাজ তৈরি করে, কোলাজ করা আর কি। প্রতিটা মন্দিরের প্রতিটা স্থানে স্থানে, ইভেন স্যারও দেখিয়েছেন যে প্রত্যেকটা জায়গায় আর কি হিন্দু দেবী বা হচ্ছে তাদের যে মূর্তি, সেই জিনিসগুলো আর কি, হনুমান, তারপরে যক্ষিণী, সবকিছুই আছে। তার সাথে আয়রন পিলারটাকে পরবর্তীকালে এসে তুলে বসানো হয়েছে, সেই জিনিসটা। তো কুতুব মিনার কিন্তু সেই অর্থে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, এবং স্যার এতই ভালো বুঝিয়েছেন, আমি সময় পেয়ে আবার পরে আসার একটা ব্যাপার ইচ্ছে রয়েছে আর কি। এবং তখনকার দিনে যে মুঘল, মানে কি বলবো, মুঘলদের যে অত্যাচার কি লেভেলে, বা মুঘলদের যে অত্যাচার মুঘল আমলের, প্রাক মুঘল, এটা যদিও গুপ্ত যুগ না, দাস বংশের ওই সময়ের সুলতানি আমলে যে কি পরিমাণে যে অত্যাচারী ছিলেন আলাউদ্দিন খিলজি, তারও একটা আভাস পাওয়া যায়, এবং একটা ধারণা যে আমি সব পারি বা আমি সর্বা, দাম্ভিক মনোভাব। তো সেই মনোভাবটাকে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দেন আর কি যে ঈশ্বরী,
তো সেইটারও একটা প্রকাশ রয়েছে আর কি কুতুব মিনারে। তো সেটা ওই জন্য বেশ ইন্টারেস্টিং দেখার মতো। মানে আধুনিক জীবনও শিক্ষণীয় ব্যাপারটা অবশ্যই, মানে মনে দম্ভ রেখে লাভ নেই কিছু, নিজের এবিলিটি তৈরি করতে হবে। স্যারও একটা জিনিস বলেছেন যে শাসনকাল ওদের যদি আবার ফিরে আসে তাহলে যে ভারতীয়দের এক্স্যাক্টলি ভারতীয়দের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে সেইটা কিন্তু সেটাও এখানে হ্যাঁ প্রতিভাত হচ্ছে ওখানে, সেটা প্রতিটা ভারতীয়র অনুভব করা উচিত। ওই আমরা শুধু মনে মনে আর কি ভারতীয় দেখালাম আর বড় বড় জ্ঞান দিলাম, সেইটা হচ্ছে বড় কথা নয়। কোথায় জাপান ভালো না কোথায় চীন ভালো সেইটা নিয়ে জ্ঞান অর্জন করার থেকে আগে নিজের ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানার বা জানার চেষ্টা করার সেটা ভীষণ ভাবে জরুরি হয়ে পড়ে, অ্যাটলিস্ট বর্তমান যুগে আর কি, বর্তমান সময়ে। সেটাই বারংবার আর কি স্যার প্রতিটা কথার মাধ্যমে আমাদের বুঝিয়েছেন আর কি। ধন্যবাদ শিবম।